সুন্দর হওয়াও অভিশাপ হয় গল্পের পঞ্চম অংশ। ডাক্তারের কথা শুনে সুমন চিৎকার করে মাটিতে বসে পড়ে। হাসিব দৌড়ে এসে সুমনকে ধরে। ডাক্তার সুমনকে বলে, মেয়র সাহেব প্লিজ শান্ত হন, আমি দেখছি কি করা যায়। পুরো হসপিটাল শহরের ছেলেপেলে দিয়ে ভরে যায়। বিধ্বস্ত অবস্থায় মাটিতেই বসে থাকে, আর তার পাশেই হাসিব, তমাল, অন্যরা সবাই বসে থাকে। তাদের নেতাকে এইভাবে কাঁদতে দেখে তারাও কান্নায় ভেঙে পড়ে। ওরা সবাই জানে ওদের মেয়রের জান হচ্ছে মিথিলা। সেই যদি এখন মারা যায় তাহলে তাদের নেতাকে আর বাঁচানো যাবে না। সুমনের অবস্থা দেখে লাবণী, মালা সবাই কান্না করতে থাকে। কেউ তার কাছে যেতে সাহস পায় না। সুমন শুধু বলে মনে মনে, আল্লাহকে ডাকে থাকে, আল্লাহ একবারের জন্য তার মিথিলাকে, তার বাচ্চা বউকে সুস্থ করে তার কাছে ফিরিয়ে দিক। প্রায় 2 ঘন্টা পর ডক্টর সুমনের কাছে খবর পাঠায়। লাবণী ও মালা দৌড়াতে দৌড়াতে এসে সুমনকে বলে, ভাইয়া তাড়াতাড়ি এসো, ভাবির জ্ঞান ফিরেছে। সুমন পাগলের মতো দৌড়ে যায়। কেবিনের ভিতর ঢুকে দেখে মিথিলা পিটপিট করে চোখ খুলে আছে। সুমন মিথিলার কাছে যেয়ে কাপা কাপা হাতে মিথিলার মুখে হাত রাখে। মিথিলা সুমনকে দেখে কান্নায় ভেঙে পড়ে। সুমন মিথিলাকে বুকে জড়িয়ে ধরে। মিথিলা বলে, মেয়র সাহেব, আমার বাবুরা। আমার বাবুরা। সুমন বলে, সবাই ঠিক আছে। ডাক্তার সুমনকে বলেছে কোনোভাবে মিথিলাকে মানসিক টেনশন না দিতে। এবারের মতো মিথিলা বেঁচে গিয়েছে এবং বাচ্চারা সুস্থ আছে। সুমন যেন আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করেছে ডাক্তারের কথা শুনে। সুমন অনেক সময় মিথিলাকে বুকে জড়িয়ে রাখলো। তারপর মিথিলার কপালে চুমু খেলো। নার্স এসে বলল কিছু ওষুধ খাওয়াতে হবে। সুমন সঙ্গে সঙ্গে হাসিবের দিকে তাকায়। হাসিব, তমাল বেরিয়ে যায় দ্রুত। হোটেলের প্রায় সব ধরনের খাবারই নিয়ে হাজির হয় তারা। সুমন নিজ হাতে মিথিলাকে ভাত মেখে খাইয়ে দেয়। মিথিলা বলে, মেয়র সাহেব আপনিও খান, কারণ সুমন যখনই মিথিলাকে খাইয়ে দেয় সেও সাথে নিজেও খায়। এটাই সুমনের অভ্যাস, আর মিথিলাও তার মেয়র সাহেবের হাতে ছাড়া খেতে পারে না। সুমন ও মিথিলা খাওয়া দাওয়া করে বাকিরা সবাই, লাবণী, মালা, তমাল ও হাসিব খেয়ে নেয়। হাসিব বলে, ছোট আপু, আজকে তো আমার বন্ধু শেষ হয়ে গিয়েছে। আজ প্রথম দেখলাম আমার বন্ধুকে ভেঙে পড়তে। ভালোবাসা সত্যিই কঠিন জিনিস। তোমাকে আমার বন্ধু ভীষণ ভালোবাসে, তার জীবনে সব চাইতে বেশি। মিথিলা খুব শক্ত করে জড়িয়ে ধরে তার মেয়র সাহেবকে এবং বলে, হ্যাঁ ভাইয়া, আমি জানি, আমিও আপনার বন্ধুকে খুব 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 ভালোবাসি। আমি আপনার বন্ধুকে আর আমার বাবুদের নিয়ে বেঁচে থাকতে চাই ভাইয়া, অনেক দিন। সুমন মিথিলার কথা শুনে মিথিলাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, আমার নিঃশ্বাস যতদিন আছে তোমার আর আমার বাচ্চাদের কিছুই হতে দেব না। আজকে ওরা সবাই হসপিটালেই থাকবে। অনেক বড় কেবিন নেওয়া হয়েছে। হাসিব ও তমাল ফ্লোরে বিছনা করলো, আর মালা ও লাবণী পাশের বেডে বসে আছে। আর সুমন মিথিলাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে মিথিলার বেডেই আছে। মিথিলাকে হাসানোর জন্য হাসিব বলে, ছোট আপু জানো, এই তমাল আর তোমার বান্ধবী মালা একসাথে ডুবে ডুবে জল খায়। মিথিলা বোকার মতো প্রশ্ন করে, তমাল ভাইয়া ও মালা একসাথে ডুবে ডুবে জল কিভাবে খায় ভাইয়া? হাসিব পুরাই বোকা বনে গেল। মিথিলার কথা শুনে হাসিবের অবস্থা দেখে সুমন, লাবণী হা হা করে হেসে দিল। হাসিব বলল, ছোট আপু, আমার মজার 12টা তুমি বাজিয়ে দিলে। মিথিলা তখন তার মেয়র সাহেবকে জিজ্ঞেস করলো, কথার অর্থ কী? মিথিলার নাকে হালকা করে চুমু খেয়ে সুমন বলল, মালা ও তমাল সম্পর্কে আছে। লজ্জায় মালা মাথা নিচু করে নিল। সুমন বলল, এবার তোদের বিয়ে দিয়ে দেব। তমাল সাথে সাথে বলল, জি ভাই দেন, কারণ মালার বাসা থেকে ওর বিয়ের জন্য অস্থির হয়ে আছে। সুমন বলে, ঠিক আছে, যা, আমার বউ সুস্থ হলেই তোদের বিয়ে দিয়ে দেব। মিথিলা বলে, আরও একটা বিয়ে দিতে হবে। সুমন অবাক হয়ে জিজ্ঞেস করে, কাদের? মিথিলা বলে, লাবণী আপু ও হাসিব ভাইয়া। আমি চাই হাসিব ভাইয়ার সাথে লাবণী আপুর বিয়ে দিয়ে দিন। মিথিলার কথা শুনে সুমন অবাক হয়ে তাকায় হাসিব ও লাবণীর দিকে। লাবণী লজ্জায় মাথা নিচু করে রেখেছে। হাসিবও চুপচাপ থাকে। তখন সুমন বলে, তার মানে আমি কিছুই জানি না? মিথিলা বলে, সবে তো শুরু হয়েছে, আপনি কিভাবে জানবেন? আমি ঠিকই বুঝেছি। সুমন বলে, বাহ, এখন দেখছি সব কিছু আমার জীবনে জোড়া জোড়া হচ্ছে। ঠিক আছে, বাড়িতে গিয়ে ওদের বিয়ের ব্যবস্থা করছি। বাড়ি যাবার কথা শুনে মিথিলা চিৎকার করে বলে, না, আমি ওই বাড়িতে আর যাব না। এই কথা বলে মিথিলা কান্না শুরু করে দেয়। মিথিলার মুখ 2 হাতে আগলে ধরে সুমন বলে, না না জান, আমরা যাব না ওই বাড়িতে, কখনো যাব না। তুমি যা বলবে সেটাই করব। প্রয়োজনে সারা জীবন হসপিটালেই থাকবো। সুমনের কথা শুনে তমাল, হাসিব, মালা, লাবণী সবাই ভ্যাবাচ্যাকা খেয়ে যায়।
কারণ সুমনের অনেক ভালো করেই মনে আছে ডাক্তার বলেছে কোনো মতে মিথিলাকে কোনো টেনশন বা চাপ না দিতে। এখন মিথিলাকে কোনোভাবেই কান্না করানো যাবে না, এতে বাচ্চাদের ক্ষতি, মিথিলারও ক্ষতি। সুমন হাসিবকে বলে, হাসিব এই শহরের সবচেয়ে ভালো ফ্ল্যাট রেডি কর, ফ্ল্যাটে যা যা ফার্নিচার দরকার সব কিছু কিনে ফেল, আমরা সরাসরি হসপিটাল থেকে সেখানেই উঠব। মিথিলা বলে, তার আগে হাসিব ভাইয়া, লাবণী আপু ও মালা তমাল ভাইয়ের বিয়েটা দিয়ে দিন। সুমন বলে, এখন তো তুমি হসপিটালে বউ, 2টা দিন পর হসপিটাল থেকে আমরা বাড়ি যাই তারপরে। মিথিলা বলে, না আজকেই দিয়ে দিন, এখানেই দিয়ে দিন। মিথিলা বাচ্চাদের মতো জেদ করতে লাগলো। সময় কোনো উপায় না পেয়ে হাসিবকে বলল, ভাই কিছুই করার নাই, এখানে বিয়ে দিয়ে দিব। তমাল লাফাতে লাফাতে বলে, জি ভাই এখানেই বিয়ে করব, কোনো সমস্যা নাই। সবাই আশ্চর্য হয়ে তমালের দিকে তাকায়। তমাল বিয়ে করার জন্য পাগল হয়ে আছে। মালা লজ্জায় লাল হয়ে যায়। মালা ও তমালের সম্পর্ক চলছে বেশ কিছুদিন ধরেই। মিথিলা ও সুমনের সম্পর্ক হওয়ার মধ্যেই যখন মিথিলাকে তমাল চোখে চোখে রাখত তখন থেকেই, কিন্তু ওরা কাউকে বিষয়টা বুঝতে দেয়নি, কারণ মালার ভাইও কাজ করে সুমনের দলেই। এখন মালার বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, তাই তমাল একটু চিন্তায় ছিল কখন সে তার নেতাকে বলবে যে সে মালাকে বিয়ে করতে চায়। কিন্তু আশ্চর্যের বিষয়, তার নেতা সাহেব সব কিছুই জানে। সুমন হাসিবকে বলল, ভাই সব কিছুর ব্যবস্থা করে ফেল। সুমন বোনকে বলল, বোন তোর কোনো আপত্তি নেই তো আমার বন্ধুটাকে বিয়ে করতে? লাবণী অশ্রুসিক্ত চোখে ভাইয়ের দিকে তাকালো। সুমন দেখলো ও লাবণী কান্না করছে। সুমন বলল, তুই যদি রাজি না থাকিস তাহলে বিয়ে করার দরকার নেই। মিথিলা বলে, মেয়র সাহেব আপনি কি বোকা নাকি? এটা তো আপুর খুশির চোখের পানি। ও হাসিব ভাইকে অনেক ভালোবাসে, আর হাসিব ভাইও আপুকে খুব ভালোবাসে, কিন্তু এরা দুইজনই দুজনকে বলতে ভয় পায়। ভাইয়া মনে করে যদি আপু ভাবে তার বউ তাকে ছেড়ে চলে গিয়েছে সেই জন্যই তাকে বিয়ে করতে চাচ্ছে, আবার আপু মনে করে যদি ভাইয়া ভাবে যে একজন বিধবা হয়ে কিভাবে হাসিব ভাইয়ের মতো ছেলেকে বিয়ে করতে চায়। এটাই হলো এদের প্রবলেম। সুমন তার বউয়ের মুখখানি হাতের মধ্যে নিয়ে বলে, বাহ এ তো কিছু জানে আমার বাচ্চা বউ। মিথিলা ভাব নিয়ে বলে, হ্যাঁ আমি তো সব জানি, আপনি তো বাসায় থাকেন না। আমি জানি লাবণী আপু চুপি চুপি হাসিব ভাইয়াকে দেখে, আর হাসিব ভাইয়াও যখন লাবণী আপুকে আশেপাশে না থাকে দু চোখ দিয়ে শুধু তাকেই খুঁজে বেড়ায়। আমি তো জানি, যেমন আমি আপনাকে না দেখলে পাগল হয়ে যায়, ওরাও সেম কাজ করে। তাহলে বুঝবো না কেন বলুন তো? হঠাৎ করে এত কিছু তাড়াতাড়ি আয়োজন করতে হয় ওদের হসপিটালে। কাজী এসে ওদের 4জনের বিয়ে পড়িয়ে দিয়ে যায়। হাসপাতালের নার্স ডাক্তাররা সবাই উপস্থিত থাকে সেখানে। মিথিলা অনেক খুশি আজ। মিষ্টি আনা হয় অনেক রকমের। মিথিলা এখন মিষ্টি খেতে ভীষণ পছন্দ করে। সব ধরনের মিষ্টি এনে প্যাকেট খুলে খুলে মিথিলার সামনে রাখে সুমন। মিথিলা প্রতিটি প্যাকেট থেকে একটি একটি করে তুলে খাওয়া শুরু করে। এখন প্রায় রাত হয়ে গিয়েছে। হাসিব, লাবণী, তমাল, মালা ওদের জন্যই হসপিটালের পাশের একটা সুন্দর হোটেলের রুম বুক করা হয়েছে। যেহেতু আজ ওদের বাসর রাত, তাই ওরা আজ সেখানেই থাকবে। হাসিব বারবার বলেছিল, ভাই আমরা এখানেই থাকি তোদের কাছে। মিথিলা বলে দিয়েছে, না ভাইয়া আমি আমার মেয়র সাহেবের সাথে থাকবো একা, আপনারা আপনাদের মতো থাকুন, গিয়ে যান। হাসিব আর কোনো কথা বলেনি, ও লাবণীকে নিয়ে চলে গিয়েছে। তমালও মালাকে নিয়ে চলে এসেছে। মিথিলা সুমনের বুকে মাথা রেখে শুয়ে জিজ্ঞাসা করে, আমরা এখান থেকে কবে যাব? সুমন বলে, ডাক্তার থেকে জেনে তাকে বলবে। কিছুক্ষণ পর ডাক্তার রাউন্ডে আসে মিথিলাকে দেখার জন্য। মিথিলা ডাক্তারকে জিজ্ঞাসা করে সে কবে এখান থেকে যেতে পারবে। ডাক্তার বলে, আগামীকাল এখানে থেকে পরশু দিন আপনাদেরকে ছুটি দেওয়া হবে। ডাক্তার মিথিলাকে চেক আপ করে বলে, এখন সব কিছু ঠিক আছে। আর মিথিলার মাথায় আদুরে হাত বুলিয়ে বলে, সত্যি তুমি একটি পুতুল, মাশাআল্লাহ তুমি এত সুন্দর, আর তোমার কপালটা অনেক ভালো। মেয়র সাহেবের মতো একজন এত ভালো স্বামী পেয়েছো, যে তোমাকে পাগলের মতো ভালোবাসে। মিথিলা ডাক্তারের কথায় লজ্জা পায়। ডাক্তার বলে, আমারও খুব ইচ্ছা আমার ছেলের জন্য তোমার মতো একটি পুতুল নিয়ে আসবো। ডাক্তারের এই শেষের কথাটুকু মনে হয় সুমনের ভালো লাগলো না। সে মুখটা কাচুমাচু করে নেয়। ডাক্তার কিছু ওষুধ আর ইঞ্জেকশন লিখে দিয়ে যায়, আর বলে দিয়ে যায় রাতে যেন ঘুমানোর আগে মিথিলাকে ইঞ্জেকশন দেওয়া হয়। নার্স মিথিলাকে ইঞ্জেকশন দেওয়ার জন্য আসতে চাইলে সুমন বলে দেয়, কোনো ডাক্তারকে পাঠিয়ে দাও। নার্সকে ইঞ্জেকশন দেওয়াবে না সে তার বাচ্চা বউকে। সে মনে করে নার্স ইঞ্জেকশন দিলে তার বাচ্চা বউ বেশি ব্যথা পাবে। সঙ্গে সঙ্গে ডাক্তার চলে আসে। ডাক্তার এসে বলে, ইঞ্জেকশন দিতে এসেছি। সুমন তাকিয়ে দেখে একটা ইয়াং ডক্টর এসেছে, আর সে ছিল ছেলে। সুমন ছেলেটিকে দেখেই তার রাগ তত্তর করে বাড়তে থাকে, আর ছেলেটিও সুমনের বউয়ের দিকে এক নজরে তাকিয়েছিল, কারণ একটু আগেই সুমন ওয়াশরুমে গিয়েছিল।
সুমন ওয়াশরুম থেকে বের হয়ে দেখে একটি ইয়াং ডক্টর তার বউকে বলছে তাকে ইঞ্জেকশন দিতে চায়, আর তার বাচ্চা বউ কিছুতেই রাজি হচ্ছে না। ডাক্তার ছেলেটি তার বউয়ের দিকে তাকিয়ে আছে। সুমনের মনে হলো এখনই এই ডাক্তারকে সে চিবিয়ে খাবে। সুমন জোরে করে হুঙ্কার দিয়ে এগিয়ে যায়। আপনি কেন আমার ওয়াইফকে ইঞ্জেকশন দিতে এসেছেন? ডক্টর ছেলেটি ভয় পেয়ে যায় এবং বলে, মেয়র সাহেব, আপনি নাকি নার্সকে ইঞ্জেকশন দিতে দেননি, তাই আমি আসলাম। সুমন কাছে এসে সঙ্গে সঙ্গে মিথিলাকে বুকের মধ্যে জড়িয়ে নেয়। মিথিলা সুমনকে জাপটে ধরে। ছেলেটা অবাক হয়ে মিথিলার দিকে চেয়ে থাকে। মিথিলার মুখ লুকায় সুমনের বুকের মোড়। সুমন বলে, দয়া করে আপনি আসতে পারেন। কোনো ছেলেকে দিয়ে আমি আমার ওয়াইফকে ইঞ্জেকশন দেওয়াবো না। যে মহিলা ডক্টর চিকিৎসা করেছিল মিথিলার, তাকে ফোন লাগায় সুমন এবং বলে এক্ষুনি তার বউকে ইঞ্জেকশন দিয়ে যেতে। সঙ্গে সঙ্গে মহিলাটি ছুটে আসে এবং বলে, কেন মেয়র সাহেব, আমার ছেলে কি ইঞ্জেকশন দিতে এসেছিল না? সুমন বুঝতে পারে ওই সুন্দর ছেলেটি ছিল ওই মহিলা ডক্টরের ছেলে। সুমনের যেন তখন রাগ আরও বেড়ে যায়, কারণ এই মহিলাই বলেছিল তার ছেলের জন্য সে মিথিলার মতো বউ চায়, আর ছেলেটিও কেমন তার বউয়ের দিকে লোভতর নজরে চেয়েছিল। সুমন সরাসরি বলে, আমার বাচ্চা বউয়ের যা কিছু চিকিৎসার দরকার আপনি দিবেন, আর খবরদার কোনো পুরুষ ডক্টর যেন আমার বউকে স্পর্শ করা তো দূরে থাক, তার কাছে বা তার চেহারাও না দেখে। মহিলা ডক্টরটা একটু ভয় পেয়ে যায়, কারণ সে জানে মেয়র সাহেব ভীষণ রাগে একজন পুরুষ। শুধুমাত্র তার বাচ্চা বউয়ের কাছে এসে সে বিড়াল ছানা হয়ে থাকে। মহিলা ডাক্তার আর কথা না বাড়িয়ে ইঞ্জেকশন নেয়। মিথিলা সুমনের বুকের মধ্যে আরও জোরে চেপে ধরে। ডাক্তার মহিলাটি মিথিলাকে বলে, তোমার হাতটা একটু নরম করো। মিথিলা হাতটা একটু নরম করে, আর সুমন মিথিলার মাথায় হাত বোলাতে থাকে। মিথিলাকে অভয় দিয়ে বলে, আমি আছি তো। ডাক্তার মিথিলাকে ইঞ্জেকশন দিয়ে বের হয়ে চলে যায়। তারপর সুমন যে দরজা লক করে দেয়। বিছানায় এসে বউকে কাছে টেনে নেয়। মিথিলা এগিয়ে গিয়ে সুমনের বুকের মধ্যে নাক ঘষতে থাকে। সুমন বুঝে যায় তার বাচ্চা বউ তার কাছে কি চাইছে। সুমন ধীরে ধীরে ভালোবাসতে থাকে তার বউকে, কারণ হাজার হোক সেও একজন পুরুষ মানুষ। তার কাছে বউয়ের কাছে গেলে সে কখনোই নিজেকে আটকাতে পারে না। তাদের আরেকটি ভালোবাসাময় রাত কাটে হসপিটালে। কিন্তু সুমন যা কিছু করে খুব সাবধানতার সহিত। তার মনে থাকে যে তার বউ অসুস্থ, আর তার শরীরে বেড়ে উঠছে তার 2টা সন্তান। সকাল 10টার দিকে সুমন ও মিথিলার ঘুম ভাঙে, তাও হাসিবের ডাকে। হাসিব আর লাবণী হসপিটালে চলে এসেছে, কারণ ওদের গতকাল ছিল বাসর রাত। ওদের বাসর রাতটা কেটেছে খুব মধুময়। হোটেল রুমে যাওয়ার পরে লাবণীকে বলে তার দুঃখের কথা হাসিব। হাসিব লাবণীকে বলে, জীবনে আর যাই করো কখনো আমাকে ধোঁকা দিও না। একবার ঠকেছি আমি, এইবার যদি প্রতারণা হয় তাহলে আমি নিজেকে ঠিক রাখতে পারবো না, হয়তো নিজেই নিজেকে শেষ করে দিব। হাসিবের কথা শুনে লাবণী দৌড়ে যেয়ে হাসিবকে জড়িয়ে ধরে আর বলে, কখনোই এ কথা বলবেন না। কোনো কিছু বোঝার আগে বাবা মা আমার বিয়ে দিয়ে দেয়। প্রস্তাবের মাধ্যমেই বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরেই আমার স্বামী মারা যায়, আর সবাই দোষ আমার ঘাড়ে দেয়। আমার বিশ্বাস করুন, কোনো দোষই ছিল না তার মৃত্যুর সাথে। পরিবারের কেউ জানতোই না ছেলেটি নেশা করত, আর অতিরিক্ত নেশা করার কারণেই ছেলেটি মারা যায়, আর দোষ হয় আমার। সেদিন থেকে কষ্টের জীবন বইছি। বর্তমান আমার ভালোবাসা, আমার জীবন আপনি। আপনার জীবন থেকে সরে যেতে বা আপনাকে কষ্ট দিতে কখনো পারবো না আমি। আপনাকে পেয়ে আমার জীবন ধন্য হয়েছে। আমাকে অনেক ভালোবাসা দিবেন, আমি অনেক ভালোবাসার কাঙাল। হাসিব বুকের মধ্যে লাবণীকে ধরে রেখে বলে, সর্বস্ব দিয়ে ভালোবাসবো, শুধু তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না। আর এদিকে তমাল ও মালা, এদের যেন সহ্যই হচ্ছে না। বাসর রাত কাকে বলে এরা সেটা বলতে বোঝায় অন্য কিছু। আপনারা তো বুঝতেই পারেন, এদের কাছে বাসর রাত হলো যেন আত্মার মিলনের চাইতে দেহের মিলনের বেশি দরকার। আর হলেও সেটা। ভালোবাসার ধরন এক একজনের কাছে এক এক ধরনের হয়। সকল ভালোবাসার পূর্ণতা পাক, সবাই একে অপরকে ভালোবেসে সুখে থাক, ভালো থাকুক এই পৃথিবীতে। যার ভালোবাসা নেই সেই বোঝে ভালোবাসাহীনতার কষ্ট কত। প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসায় ভরে থাক। প্রতিটি প্রেমিক প্রেমিকা শুদ্ধভাবে ভালোবাসুক, হালালভাবে ভালোবেসে কেউ যেন অন্যায়ের ভুল পথে শারীরিক চাহিদা মেটানোর জন্য ভালো না বাসে। তাহলে জীবন হবে বড়ই কষ্টের, বড়ই দুঃখের। মাত্র ক্ষণিকের সুখের আশায় কেউ যেন জীবনটাকে নষ্ট না করে। হাসিব লাবণীরা ডাকে। ঘুম ভেঙে যায় সুমনের। কে দেখে তার বউ নিশ্চিন্তে তার কোলের মধ্যে বিড়াল ছানার মতো গুটিয়ে ঘুমিয়ে আছে। সুমন আস্তে করে তার মাথায় হাত বুলাতে থাকে তার বউয়ের। তার বাচ্চা বউ চোখ মেলে তাকায়। সে বলে, হাসিব ও লাবণী এসেছে। সুমন বউকে ওয়াশরুমে দিয়ে আসে আর নিজে গিয়ে দরজাটা খুলে দেয়। হাসিব ও লাবণী ভিতরে আসে। ওদেরকে ভিতরে বসিয়ে দিয়ে সুমন মিথিলার কাছে এক সেট জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। তারপর বউকে সুন্দর করে গোসল করিয়ে দেয়।
এদিকে লাবণী ওদের বিছানাটা গোছাতে যায়। বিছানা গোছাতে গিয়ে বুঝতে পারে আজ রাতে তার ভাই ভাবিরও তাদের মতো মধুময় রাত কাটিয়েছে। লাবণী আস্তে করে বেডশিটটা তুলে ফেলে, সুন্দর করে দেখে একটি বেডশিট পেরে দেয় বিছানায়, গুছিয়ে দেয়। সুমন খুব যত্ন সহকারে তার বাচ্চা বউকে গোসল করিয়ে কাপড় পরিয়ে মাথায় গামছা বেঁধে বাইরে নিয়ে আসে। তারপর বিছানায় বসিয়ে দেয়। হাসিব গিয়েছে খাবার আনতে। মিথিলাকে বিছানায় বসিয়ে দিয়ে সুমন ওয়াশরুমে চলে যায় গোসল করতে। তার বাচ্চা বউকে গোসল করিয়ে রেডি করিয়ে দিয়ে এসেছে। মিথিলা আর লাবণী বসে গল্প করছিল। ঠিক তখনই দুইজন নার্স আর দুইজন ছেলে ডক্টর তাদের কেবিনে ঢোকে। আসলে ডক্টরগুলো রাউন্ডে বের হয়েছে। যেহেতু এখন 10টা বাজে, তাই তারা প্রত্যেকটা কেবিনে কেবিনে রুগী দেখছে। সুজন ডক্টরই মিথিলাকে দেখে হা করে তাকিয়ে থাকে। দুজন ডক্টরই মিথিলাকে দেখে হা করে তাকিয়ে থাকে। তারা ভাবতে থাকে এটা কি মানুষ না পরী। কারণ মিথিলা আগের চাইতেও এখন আরও 10 গুণ বেশি সুন্দর হয়েছে। গালগুলো এখন হয়েছে লাল আপেলের মতো। লম্বা দীঘল কালো চুলগুলো ছাড়িয়ে দিয়ে রেখেছে। একটু আগে লাবণী সেটা সুন্দর করে মুছে দিয়েছে। মিথিলার চোখ যেন এত সুন্দর, হরিণীর চোখকেও হার মানাবে। টানা টানা চোখ তার, চোখের পাপড়িগুলো অত্যাধিক মোটা এবং বড়। তার চোখ দেখলে যে কেউ পাগল হয়ে যায়। ছেলে ডক্টর দুটো মিথিলার দিকে চেয়ে থাকে। ঠিক সে সময় খট করে দরজা খুলে বের হয় মেয়র সাহেব। মেয়র সাহেব ছেলে দুটোকে দেখে যেন তার রক্তবর্ণ চোখ দিয়ে তাকায়। সুমন ভেবে পায় না দেশে কি আর মেয়ে নেই, সবাইকে শুধু তার বউয়ের দিকেই নজর দিতে হয়। সুমন জোরে করে ডাক দেয়, কি চাই এখানে? স্যার, ম্যাডামকে দেখতে এসেছি। সুমন প্রশ্ন করে, কেন? স্যার, এটা তো আমাদের ডিউটি। আমরা প্রত্যেকটা কেবিনে কেবিনে রুগীদের দেখছি, তাই ম্যাডামকেও দেখতে এলাম। তখনই পাশ থেকে দুইটি নার্স ফিসফিস করে বলে, আসলে ম্যাডামকে দেখতে আসেনি। যে শুনেছে যে মেয়র সাহেবের ওয়াইফ খুবই সুন্দরী, তাকে দেখতে চলে এসেছে এরা। সম্পূর্ণ কথাটি সুমনের কানে চলে যায়। সুমন বুঝতে পারে যে ছেলে দুটো সত্যিই এই কারণেই এসেছে। ছেলে ডাক্তার দুটো যেন ভয় পেয়ে যায় সুমনের চেহারা দেখে। সুমন বলে, নেক্সট টাইমে যেন আমার বউকে রোগী হিসাবে দেখতে আসতে না হয়, আর আমার ওয়াইফকে কোনো ডাক্তার দিয়ে দেখাবো, সব ব্যবস্থা আমি করব। আপনারা এখন আসতে পারেন। মিথিলা শুধু তার মেয়রের সাহেবের রাগান্বিত চেহারা দেখে মিটিমিটি করে হাসছিল, কারণ মিথিলা বুঝতে পেরেছিল ছেলেগুলোর উপর তার মেয়র সাহেব ভীষণ ক্ষেপে গেছে। মিথিলার হাসি দেখে সুমন তার কাছে এগিয়ে এসে বলে, কি হয়েছে? মিথিলা 2 হাতে সুমনকে জড়িয়ে ধরে আর বলে, কিছুই হয়নি। আমি তো আমার মেয়র সাহেবের রাগ দেখছিলাম বলে খিলখিল করে হেসে দেয়। সুমন আর কি রাগ করবে? তার বাচ্চা বউয়ের উপর তার হাসি দেখলেই তো সব রাগ গলে পানি হয়ে যায়। সুমন মিথিলার কপালে গাঢ় করে চুমু খায়। হাসিব খাওয়ার নিয়ে চলে আসে। তারপর সুমন খাইয়ে দেয় তার বউকে আর নিজেও সাথে খায়। হাসিব ও লাবণী ওরা খেতে বসে। হাসিব ও তমাল আজ সুমনের নতুন ফ্ল্যাটে সব কিছু রেডি করবে, কারণ আগামীকাল হসপিটাল থেকে সরাসরি বাড়ি যাবে তাদের নতুন ফ্ল্যাটে। সুমন হাসিব ও তমালকে বলেছে ওরা যেন ওদের বউকে নিয়ে সুমন ও মিথিলার সঙ্গেই থাকে, কারণ মিথিলা অসুস্থ, তাকে একা রাখা যাবে না। সুমনের সঙ্গে যেহেতু সারাক্ষণ তমাল ও হাসিব থাকে, তাই মালা ও লাবণী সারাক্ষণ মিথিলার সঙ্গেই থাকবে। আর সুমনের এই সিদ্ধান্তে হাসিব ও তমাল ভীষণ খুশি হয়। বর্তমানে তাদেরও থাকার কোনো জায়গা নেই। সুমন তার ভাই ও ভাই বউদের এমন অবস্থা করেছে যা দেখে আশেপাশের সবাই চমকে যায়। চলবে, সুন্দর হওয়াও অভিশাপ হয়। গল্পের 5ম অংশ।